আবু সাইদ হত্যা মামলায় আসামি 16 বছরের কিশোর 12 দিন ধরে কারাগারে। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধানের চিঠি ও সরকারের জবাব। জানাবো সরকারের অপরাধ বিবরণ দিয়ে শেষ করা যাবে না বলছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে শিল্পী সমাজের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবু সাইদ হত্যা মামলার আসামি 16 বছরের কিশোর 12 দিন ধরে কারাগারে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার একাদশ শ্রেণীর শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মাহিম জেলার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে তারা অবগত হয়েছেন, তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। এদিকে ছোট ভাইয়ের কোনো খোঁজ না মেলায় বুধবার আলফি শাহরিয়ারের বোন সঞ্জানা আক্তার স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে। এরপরই কৃষক শিক্ষার্থীকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় নড়ে চড়ে বসে প্রশাসন। এর আগে আলফিকে আটকের বিষয়টি অগোচরে থেকে যায় সংশ্লিষ্ট সবার। মাহিমের বোন সঞ্জানা আক্তার স্নেহা বলেন, 18 জুলাই মাহিম কলেজের উদ্দেশ্যে বের হয় এবং পরে জানতে পারে সেদিনের পরীক্ষা স্থগিত হয়েছে। তখন বন্ধুদের সঙ্গে মিছিলের মাঝে জড়িয়ে যায় এবং পুলিশের টিয়ার সেলে বন্ধুদের থেকে আলাদা হয়ে যায়। আমরা ওই দিন বিকেল 4টায় ওর বন্ধুদের থেকে জানতে পারি তার পায়ে রাবার বুলেট লেগেছে। স্থানীয়রা কোনো হাসপাতালে ভর্তি করিয়েছেন, তবে কোন হাসপাতালে সে ভর্তি আছে আমরা তার খোঁজ পাচ্ছিলাম না। স্নেহা জানান, ওই দিন রাত 10টার দিকে বাবার কাছে পুলিশের একটা ফোন আসে এবং জানায় মাহিম পুলিশ হেফাজতে আছে। পরদিন সকালে মাহিমকে ছেড়ে দেওয়া হবে, চিন্তার কিছু নেই। এই বিষয়ে কাউকে কিছু না বলতে নিষেধ করা হয়। এরপর আমরা অনেক খোঁজাখুঁজি করি, কোথায় আছে সে তার কোনো হদিস পাচ্ছিলাম না। 19 জুলাই সকালে পুলিশ জানায় ওই নামে কেউ নেই। এরপর ওই দিন আনুমানিক বিকেল 4:30টায় আদালত থেকে কল আসে, মাহিমকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা আদালত থেকে নথিপত্র নিয়ে জানলাম তাকে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মাহিমের বাবা মোহাম্মদ শাহজালাল বলেন, পুলিশ কমিশনার আমাকে ডেকেছিলেন, আমাদের আশ্বস্ত করেছেন মাহিমকে ছেড়ে দেওয়া হবে। তবে ছেলের সঙ্গে কারাগার থেকে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কমিশনার, কিন্তু সম্ভব হয়নি। মাহিমের বয়স 18 বছরের কম হয় শিশু মামলার নথি ট্রান্সফার করতে গিয়ে জটিলতায় পড়তে হয়েছে। আগামী 4 আগস্ট এই মামলার জামিন শুনানি হয়েছে বলেও জানান মোহাম্মদ শাহজালাল। তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার উপপুলিশ পরিদর্শক জিল্লুর রহমান বলেন, 17 জুলাই আমাদের তাজহাট থানার যখন আগুন দেয় তখন মাহিম পিকেটিং করেছিলেন। ওই সময় ঘটনাস্থলে আমাদের পুলিশের পাশাপাশি র্যাব বিজিবির টিম ছিল। ওই সময় সে বিজিবির হাতে ধরা পড়ে। রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, 18 জুলাই যখন থানায় হামলা ভাঙচুর লুটপাট হয় তখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জিন্সের প্যান্ট ও সেন্ডু গেঞ্জি পরা অবস্থায় আটক হয় মাহিম। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। যেহেতু 18 ও 19 তারিখ সংঘাত সংঘর্ষ নিয়ে পুরো বাহিনী ব্যস্ত ছিল, সে কারণে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি। মূলত 20 তারিখ থেকে আমরা যাচাই সাপেক্ষে গ্রেফতার করেছি। আলফি শাহরিয়ার মাহিমের আইনজীবী বাহারুল ইসলাম বলেন, শিশুদের মামলার বিচার হবে শিশু আদালতে। আগামী 4 আগস্ট তার জামিন শুনানি। আইনের সংস্পর্শে আসা শিশু বিচার কখনো পূর্ণবয়স্ক আসামির সঙ্গে হওয়ার সুযোগ নেই। রংপুর বারের আইনজীবী রায়হান কবির বলেন, আমরা থানায় যোগাযোগ করেছি, আমাদের বলেছি থানায় নেই অথচ তাকে কারাগারে পাঠানো হয়েছে, এটা বেআইনি। তিনি বলেন, আমরা কাগজপত্র যাচাই করে দেখেছি তার বয়স 16 বছর 10 মাস। তাকে কেন মামলায় 18 বছর দেখিয়ে আদালতে পাঠানো হলো জবাবদিহিতা না থাকায় আইনের সংস্পর্শে আসা শিশুদের পূর্ণবয়স্ক দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। এতে শিশুরা মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাইদ। এই ঘটনায় এসআই বিভূতিভূষণ বাদী হয়ে রংপুরে তাজহাট থানায় একটি মামলা করেন। সেই মামলায় মাহিমকে গ্রেফতার দেখায় পুলিশ। জাতিসংঘের মানবাধিকার প্রধানের চিঠি ও সরকারের জবাব। জাতিসংঘের মানবাধিকার কমিশন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, হতাহতের ঘটনা, নির্বিচার গ্রেফতার ও নির্যাতনে গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যতে এ ধরনের নির্যাতন রোধ এবং মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা রক্ষার সামগ্রিক ব্যবস্থার সংস্কার গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কো কোটা সংস্কার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে
এমন মন্তব্য করেছেন। গত 23 জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠি লেখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত 29 জুলাই ফলকার তুর্ককে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে বলা হয়েছে, পরিস্থিতির সুযোগ নেওয়া, তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থী আন্দোলন পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে। তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেন, প্রায় পুরোপুরি ইন্টারনেট বন্ধ, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মানুষের নিহত ও আহত হওয়ার একাধিক খবর পেয়েছে তার দপ্তর। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেটের ব্যবহার, নির্বিচার গ্রেফতার, আটক, নির্যাতন ও নিগৃহীত করা সহ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। তারা এটাও জানতে পেরেছেন যে বিক্ষোভকারীরা সরকার সংশ্লিষ্ট হিসেবে পরিচিত বিভিন্ন গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছে। সেখানে তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না। আর্মড পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো আধা সামরিক বাহিনী মোতায়েন আরও ঝুঁকি তৈরি করেছে। তারা বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে অবগত, যা পরিস্থিতি আরও অবনতি ঘটিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার লিখেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্ববৃহৎ জনবল মোতায়েনকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তার অবিচল সমর্থক। তবে বিক্ষোভের সময় মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচার গ্রেফতার এবং নির্যাতনের খবর গভীর উদ্বেগ তৈরি করেছে। ফলকার তুর্ক জনগণের আস্থা ফিরিয়ে আনতে ও জনপরিসরে সংলাপের সহায়ক পরিবেশ তৈরিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযানকে আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বিচার ও জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতে সব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন ও স্বচ্ছ তদন্ত জরুরি। ভবিষ্যতে এ ধরনের নির্যাতনের পুনরাবৃত্তি বন্ধ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষার সামগ্রিক ব্যবস্থা সংস্কার জরুরি। চলমান সংকট নিরসনে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেছেন। বর্তমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশের সব অংশীজনের মধ্যে আস্থা স্থাপন ও উত্তেজনা প্রশমনে একটি তথ্য অনুসন্ধানী মিশন পাঠাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর প্রস্তুত রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের চিঠির জবাবে পররাষ্ট্র সচিব বলেন, 3 সপ্তাহ কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। এ সময় সরকারের পক্ষ থেকে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা চালানো হয়েছে এবং তাদের সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। এ সময় আন্দোলনকারীরা যাতে নিরাপদ পরিবেশে আন্দোলন করতে পারে তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তী সময়ে আন্দোলনে কিছু রাজনৈতিক দল ধর্মীয়, চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠীর তৃতীয় পক্ষ হিসেবে অনুপ্রবেশ করে। আর এই তৃতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী জোট এবং তাদের ছাত্র সংগঠনগুলো। তারা ভুল তথ্য ছড়িয়ে ও উস্কানিমূলক স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে এবং কিছু বিশ্ববিদ্যালয়ের সংঘাত ও সহিংসতার উস্কানি দেয়। পরিস্থিতি খারাপ হলে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দুঃখজনকভাবে কিছু মানুষ নিহত হয় এবং কিছু গুরুতর বর্বরতার ঘটনা ঘটে। এই অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই সময় তৃতীয় পক্ষ আন্দোলনকে নিজেদের দখলে নিয়ে নেয় এবং সন্ত্রাস নৈরাজ্যের রাজত্ব কায়েম করে। চিঠিতে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারকে পররাষ্ট্র সচিব বলেন, পরিস্থিতির সুযোগ নেওয়া, তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এ সময় জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত না হয়। তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন। পররাষ্ট্র সচিব তার চিঠিতে কিছু স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সুর মিলিয়ে স্বাধীন বিচার বিভাগ ও পেশাদার নিরাপত্তা বাহিনী নিয়ে ঢালাও মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি বলেন, এটি দুঃখজনক হবে যদি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন আন্তর্জাতিকভাবে অর্থায়নকৃতদের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে নিয়ে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কালিমা লেপনের প্রচারণায় যোগ দেন। সরকারের অপরাধ বিবরণ দিয়ে শেষ করা যাবে না বলছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে বর্বরচিত আক্রমণ চালিয়ে গণহত্যা করে সরকার অমার্জনীয় অপরাধ করে জানতে চায় কি তাদের অপরাধ।
তাদের অপরাধের তালিকা এতই দীর্ঘ যে বিবরণ দিয়ে শেষ করা যাবে না। মির্জা ফখরুল বলেন, এখনো অনেক অভিভাবক তার শিক্ষার্থী সন্তানদের খোঁজ পাচ্ছে না। যাত্রাবাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসরুর হাসানকে ডিবি 25শে জুলাই রাতে তুলে নিয়ে এলেও তার অভিভাবকরা থানা, ডিবি অফিস, বিভিন্ন হাসপাতালে কোনো খোঁজ পায়নি। গতকাল রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলন করতে এলেও মাসরুরের বাবা ও ভাইকে ডিবি থেকে তুলে নিয়ে যায়। তিনি বলেন, এরকম অসংখ্য শিক্ষার্থীর খোঁজ তাদের অভিভাবকরা না পেয়ে উদ্বিগ্ন অসহায় অবস্থায় আছেন। আটকের 24 ঘন্টার মধ্যে আদালতে সামনে হাজির করার আইন থাকলেও ডিবি হেফাজতে 4-5 দিন রেখে বেআইনি কাজ করছে গণবিরোধী সরকার। আবার আটক না করে নিরাপত্তার নামে হাসপাতাল থেকে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে এনে তাদের জিম্মি করে রাখছে। আইনি ভিত্তি ছাড়াই হেফাজতের কাহিনী নজিরবিহীন। তিনি আরো বলেন, নিজেরা আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ যুবলীগের ক্যাডার দিয়ে গণহত্যা, নৈরাজ্য চালিয়ে নির্লজ্জ সরকার লোক দেখানো রাষ্ট্রীয় শোকের নামে মায়া কান্না করলেও প্রতিবাদী শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে গতকাল যে অভূতপূর্ব লাল ডিজিটাল প্রতিবাদের সৃষ্টি করেছে তাতে আপামর জনসাধারণের ঐক্য জানান দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর প্রমাণ থাকার পরও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতার না করে অপরাধীকে খুঁজে বেড়ানো এবং ধরিয়ে দেওয়ার আহ্বান উপহাস মাত্র। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, একজন বিচারপতি শিক্ষার্থী ছেলেকেও মিথ্যা মামলা আটক করে রিমান্ডে নিয়ে হয়রানি নির্যাতন করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।